স্বৈরাচারী কায়দায় ভোট ডাকাতির পায়তারা করছে একটি মহল। তারেক রহমান, সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু। নিরাপদ দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত নেতারা। নির্বাচনকে আধিপত্যবাদ বিরোধী যাত্রা বলছে এনসিপি। এবারে নির্বাচনে মোট প্রার্থীর 25% ঋণগ্রস্ত, সুযোগ দেওয়া উচিত হয়নি টিআইবি। সীতাকুণ্ডে র্যাব কর্মকর্তা নিহতের ঘটনায় 29 জনের নাম উল্লেখ সহ 200 জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার 3। আসসালামু আলাইকুম। ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট চাইলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, 24-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছে, তবে গণতন্ত্রের যাত্রা শুরু হবে 12ই ফেব্রুয়ারির ভোটের মাধ্যমে। তবে ভোট নিয়ে কোনো মহল চক্রান্ত করছে মন্তব্য করে তিনি বলেন, স্বৈরাচারের কায়দায় ভোট ডাকাতির পায়তারা করছে একটি মহল। ভোটের নামে বেহেশতের টিকিট বিক্রি করে এ দলটি মানুষকে ঠকাচ্ছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। সিলেটে নির্বাচনী জনসভায় এসব বলেন তিনি। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। সুরমা পাড়ের পুণ্যভূমি থেকে ধানের শীষের ঢেউয়ে জনতার উত্তাল তরঙ্গের দোলা লাগিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জেলার বিভিন্ন প্রান্ত থেকে নগরীর আলিয়া মাদ্রাসা ময়দানে মানুষের উপস্থিতি ছাপিয়ে যায় চতুর্পাশে। জনতার স্রোতের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, এ অঞ্চলের মানুষের সংকট সমাধানে অতীতেও কাজ করেছে বিএনপি। তিনি বলেন, ইলিয়াস আলী সহ হাজারো নেতাকর্মীর প্রাণের বিনিময়ে এই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, তাই সামনের দিকে সাজাতে হবে এই দেশকে। আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই। প্রিয় ভাই বোনেরা, আপনারা কি আমার সাথে আছেন এই অবস্থার পরিবর্তন করতে? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা সারা বাংলাদেশের কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই। যদি ইনশাআল্লাহ আপনারা আগামী 12 তারিখে ধানের শীষকে জয়যুক্ত করতে পারেন, আমরা ইনশাআল্লাহ সারা বাংলাদেশের কৃষকদের পাশে তাহলে দাঁড়াতে পারবো। আমরা টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক পথে এসে দাঁড়িয়েছি। দেশকে আমরা স্বৈরাচার মুক্ত করেছি। আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠার যাত্রা শুরু করেছি। এখনো সেই যাত্রা শুরু হয়নি। 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করার মাধ্যমে গণতন্ত্রের সেই যাত্রা শুরু হবে। তারেক রহমান বলেন, দিল্লি কিংবা পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। পোস্টাল ব্যালট নিয়ে ভোট ডাকাতিরও অভিযোগ করেন তিনি। বিগত কিছুদিন ধরে খেয়াল করে দেখছে, বাংলাদেশের কোন মহল, এই দেশের ভেতরে কোন মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন, পত্র পত্রিকায় এসেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো হয়েছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে। ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখেছেন আপনারা? দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না। যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে, শিরকি করা হচ্ছে না। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝেন এবার। মুক্তিযুদ্ধ বিরোধী একটি দল বেহেশতের টিকিটের নামে প্রতারণা করছে বলেও অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যান। কেউ বলে অমুককে দেখেছে, তমুককে দেখেছে, এবার একে দেখেন। প্রিয় ভাই বোনেরা, 1971 সালের যুদ্ধ, যেই যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, আমাদের এই প্রিয় মাতৃভূমি, সেই মাতৃভূমিকে
স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি, যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে, এই দেশের লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মানহানি হয়েছে। কাজী তাদেরকে তো বাংলাদেশের মানুষের মধ্যে দেখেই নিয়েছে। যারা মিথ্যা কথা বলে ঠকাচ্ছে মানুষকে, আমরা দেখেছি তাদের আস্তানা কোথায়। সেজন্যই বলেছি, যেমন দিল্লি নয় তেমন পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে এক ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি তারেক রহমান। একদিকে হারিয়েছেন গর্ভধারিণী প্রিয় মাকে, অন্যদিকে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নেতৃত্ব দিতে হচ্ছে দলকে। মায়ের শোক, একদিকে নির্বাচন, সব মিলিয়ে এমন বাস্তবতায় তারেক রহমান শুরু করেছেন নির্বাচনী প্রচারণা। আর দেশ জুড়ে তার এই নির্বাচনী প্রচারণায় সৃষ্টি হবে হয়তো ধানের শীষের জাগরণ। পরে সড়কপথে মানুষের অভিবাদন গ্রহণ করে মৌলভীবাজারে পথসভায় যোগ দেন তিনি। ধানের শীষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, দেশ পরিচালনার সুযোগ পেলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, অবকাঠামো, কর্মসংস্থান সহ বিভিন্ন ক্ষেত্রে দলের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এই চা বাগানের শ্রমিকরা, বিশেষ করে নারী শ্রমিক যারা, তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিনাপাত করতে হয়, তাদের যে আয় রোজগার হয় সেটি তাদের জন্য যথেষ্ট নয়। সেই সকল পরিবারকে, সেই সকল নারীদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদেরকে আমরা হয় খাদ্য সহায়তা দিব অথবা তাদেরকে আমরা নগদ সহায়তা দিব, যাতে করে তারা তাদের সংসার সুন্দরভাবে গড়ে তুলতে পারে, সুন্দরভাবে চালাতে পারে। লাল সবুজের বাসে সড়কপথে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে পৃথক নির্বাচনী সভায়ও বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, মৌলভীবাজার। তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় হবিগঞ্জে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান, তারেক রহমানের প্রচারণা পরবর্তী কর্মসূচি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। আসলে তারেক রহমান আজকে সকাল থেকে যে যাত্রা শুরু করেছেন সিলেট থেকে, এখন তিনি হবিগঞ্জের এই জনসভায় কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন। সিলেটের পর তিনি আসলে আর একটি জনসভায় বক্তব্য রাখতে পেরেছেন, সেটি হচ্ছে মৌলভীবাজার, এবং মৌলভীবাজারের পর তিনি এখন তার যে লাল সবুজের গাড়িটি রয়েছে সেই গাড়িতে করে তার সফর সঙ্গীদের নিয়ে রওনা করেছেন এই হবিগঞ্জের জনসভার উদ্দেশ্যে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে প্রধান সড়কের পাশে এই জনসভা। ইতিমধ্যে মানুষে লোকে লোকারণ্য হয়ে পড়েছে এবং মানুষ এই জনসভায় এসে উপস্থিত হয়েছে, যে যেখান থেকে পেরেছে জনসভায় উপস্থিত হয়েছে। এবং আমরা দেখেছি যে তারেক রহমান তার বক্তব্যে যে কথাগুলো বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে তিনি মানুষের জন্য যে পরিকল্পনা নিয়ে এসেছেন, পরিকল্পনার কথা বলছেন, সেই পরিকল্পনাটি বাস্তবায়ন করতে চান কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য খাতে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি জনগণকে বারবার বলেছেন যে তাদের সাথে জনগণ তাদেরকে সুযোগ দিলে, বিএনপিকে সুযোগ দিলে বিএনপি এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য কাজ করতে পারবে। আর সেই জন্য ধানের শীষে ভোট চেয়েছেন তিনি। পাশাপাশি মৌলভীবাজারে তিনি একটি কথা বলেছেন যে তাদের বিএনপিকে প্রোটোকল দেওয়ার বিষয়ে যারা অধিক প্রোটোকল দেওয়ার বিষয়ে যারা বক্তব্য দিচ্ছেন তাদেরকে আরও বেশি করে প্রোটোকল দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। এবং তারেক রহমান বলেছেন যে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিলে বিএনপি দেশের জন্য কাজ করবে, যেমনি অতীতে খালেদা জিয়ার নেতৃত্বে করেছিল। তো কিছুক্ষণের মধ্যে হয়তো হবিগঞ্জে এই জনসভায় এসে পৌঁছাবেন তিনি। জানছিলাম তারেক রহমানের নির্বাচনী প্রচারণার খবর। 10 দলীয় জোট সমর্থিত জামায়াত ইসলামীর নির্বাচনী জনসমাবেশ শুরু হয়েছে। এর মাধ্যমে দলটির নির্বাচনী প্রচারণাও আনুষ্ঠানিকভাবে শুরু হলো। বিকেল 2:45টায় রাজধানীর মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসমাবেশ শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ও ঢাকা 15 আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার শফিকুর রহমান। জনসভায় ঢাকা 12, 14 ও আশপাশের আসনের প্রার্থীরা উপস্থিত রয়েছেন। এছাড়া জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ জোটের অন্যান্য দলের নেতারা উপস্থিত আছেন। এ সময় বক্তারা দেশ থেকে দুর্নীতি ও চাঁদাবাজ, সন্ত্রাসী নির্মূলে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।
গঠিত ঢাকা 15 সংসদীয় সেই অবস্থায় আমরা রূপান্তর হয়েছি। আপনারা দেখেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াতের আমির ও ঢাকা 15 আসনের প্রার্থী ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। সম্মানিত সভাপতি, মঞ্চে বসা বিভিন্ন বন্ধু সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত প্রিয় মিরপুর এবং কাফরুলবাসী, আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মূল্যবান সময় কোরবানি করে আপনারা এখানে হাজির হয়েছেন আমাদের দুটি কথা শোনার জন্যে। মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি, তিনি এরকম একটি আয়োজনে আমাদেরকে আজকে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমি গভীর শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছি। 15.5 বছরের ফ্যাসিস্ট আমলে সূচনা থেকে শেষ পর্যন্ত যারা লড়ে গেছেন, জীবন দিয়েছেন, আহত পঙ্গু হয়েছেন, বারবার কারাবরণ করেছেন, চাকরি হারিয়েছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, আমি আজকে এই জনসভা থেকে তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিশেষভাবে স্মরণ করছি 24 জুলাইয়ে যারা গগনভেদী আওয়াজ তুলে ফ্যাসিবাদের তক্তের তাউসকে কাঁপিয়ে দিয়েছিল, তছনছ করে দিয়েছিল, ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। আমি তাদের প্রতি বিশেষভাবে শ্রদ্ধা নিবেদন করছি। যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত হয়েছেন, আল্লাহ পাক তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। যারা দফায় দফায় কারাবরণ করেছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, রব্বুল ইজ্জত তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানে ভূষিত করুন। প্রিয় দেশবাসী, একটু আগে আমার হাতে একটা প্রতীক তুলে দেওয়া হয়েছে। এই প্রতীক বড় ভারী। এই প্রতীক হচ্ছে ইনসাফের প্রতীক। আমাদের সমাজে সব ধরনের বৈষম্য, দুঃশাসন, দুর্নীতি, এই সবগুলার মূল কারণ হলো ইনসাফ না থাকা। এই ইনসাফ যদি থাকতো তাহলে সমাজে দুর্নীতিবাজরা, লুটেরারা, ডাকাতরা ব্যাংক ডাকাতি করে জনগণের সম্পদ লুটপাট করে এই দেশ থেকে নিরাপদে পালানোর সুযোগ পেত না। দেশে দেশে তারা বেগমপাড়া করতে পারতেন না। বাংলাদেশের বুকে সন্ত্রাসের রাজ্য কায়েম করতে পারতেন না। কারণ এই কালো টাকা সন্ত্রাসের পিছনেও ব্যয় হয়, আরো কালো টাকা বানানোর জন্য। আজকে আমি এখানে অনেকের মাথায় লাল টুপি দেখতে পাচ্ছি। এই লাল টুপিগুলো 15.5 বছরে রক্তে লাল বাংলাদেশের করুণ চিত্র। সারা বাংলাদেশ ফ্যাসিবাদের কবলে পড়ে ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশের দেশে পরিণত হয়েছিল। বহু মা তার সন্তান হারিয়েছেন, বহু বোন তার স্বামী হারিয়ে বিধবা হয়েছেন, বহু কচি শিশু তাদের বাপ হারিয়ে এতিম হয়েছে। শুধু তাই নয়, আমরা জানি ইতিহাসের কলঙ্ক রচনা করে বাংলাদেশের জায়গায় জায়গায় আয়নাগর গড়ে তোলা হয়েছিল। আয়নাগরে থাকা মুসলিমরা এখানে আছেন, আপনাদের সামনে তারাও বক্তব্য রেখেছেন।
সেনাবাহিনীর কর্মকর্তা হয়েও তিনি এই থাবা থেকে রক্ষা পাননি। উচ্চ আদালতের একজন আইনজীবী হওয়া সত্ত্বেও তিনিও রক্ষা পাননি। রাজনৈতিক কর্মীরা তো রক্ষা পাই নাই। বহু মা এখনো তার হারানো সন্তানকে আর ফিরে পায়নি। বহু বোন তার স্বামীর অস্তিত্ব খুঁজে এখনো, বহু সন্তান এখনো বাপের আগমনের অপেক্ষায় আছে। আমরা জানি না তারা বেঁচে আছে কিনা, কিন্তু মানবিক হিসাব নিকাশ বলে সম্ভবত দুনিয়ায় আর তারা নাই। তাদের আত্মীয় স্বজনরা জানেন না তাদের কবরগুলা কোথায়। আমরা সেই দুঃখী পরিবারগুলোর প্রতি আজকে সংহতি জ্ঞাপন করছি। সম্মানিত ভাই এবং বোনেরা, বাংলাদেশ আমাদের সকলের জন্মভূমি। আর এই দেশে আমরা ফেসিবাদের ছায়াও দেখতে চাই না। ফেসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে, 5 আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফেসিবাদের একই পরিণতি হবে। বহু ত্যাগ এবং কুরবানির পর এই যে এখানে আপনারা যারা বসে আছেন, আমি বিশ্বাস করি তার কমপক্ষে 40% মানুষ বিগত 3টি নির্বাচনে আপনারা ভোট দিতে পারেন নাই। শুধু তা না, জীবনেও একবার ভোট দিতে পারেন নাই। নির্বাচনী জনসভায় এতক্ষণ বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা চলে যাচ্ছি পরবর্তী খবরে। নির্বাচনী প্রচারের মধ্য দিয়ে গণঅভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এ যাত্রা বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত। নির্বাচনের এই যাত্রাকে আধিপত্যবাদ বিরোধী যাত্রা হিসেবেও মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। সংসদ নির্বাচনের প্রচারের প্রথম দিনে ঐতিহাসিক 3 নেতা ও শহীদ উসমান হাদির কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি। এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, গণঅভ্যুত্থানের দাবি ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ এখনও অধরা রয়ে গেছে। 10 দলীয় জোট ঐক্যবদ্ধভাবে গণভোটে হ্যাঁ ভোটকে জয়ী করবে বলেও আশা প্রকাশ করেন নাসির উদ্দিন পাটোয়ারি। প্রতীক বরাদ্দের পর আজ থেকে সারা দেশে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। চট্টগ্রাম 11 আসনের বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী সকালে নগরীর কদমতলী বাস স্ট্যান্ড থেকে গণসংযোগ শুরু করেন। রাঙ্গুনিয়া রোয়াজারহাট বাজার থেকে পরিচ্ছন্ন কার্যক্রম দিয়ে প্রচারণা শুরু করেন 7 আসনে বিএনপির প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। কক্সবাজার 1 আসনের ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমেদ চকরিয়া উপজেলার কোনখালী ইউনিয়নের লতাবনিয়া মৌলভীপাড়া শেখদারপাড়া থেকে গণসংযোগ শুরু করেন। কুমিল্লা 6 সদর আসনের বিএনপির প্রার্থী মনিরুল হক, 5 আসনে জামায়াত প্রার্থী ডাক্তার মোবারক হোসেন প্রচারণা করেন। নাটোর সদর উপজেলার ছাতনিদিয়া হাট থেকে গণসংযোগ শুরু করেন 2 আসনের বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শহরে বিভিন্ন স্থানে প্রচারণা শুরু করেন জামায়াতের প্রার্থী ইউনুস আলী। নওগাঁ 5 সদর আসনের বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম ধলু জামায়াতে ইসলামী প্রার্থী আসম সায়েম নেতাকর্মীদের নিয়ে প্রচারণা শুরু করেন। এবারের নির্বাচনে মোট প্রার্থীর 25.5% ঋণগ্রস্ত। তাদের ঋণের পরিমাণ 18,868 কোটি 52 লাখ টাকা। সকালে জাতীয় নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে টিআইবি। সবচেয়ে বেশি কোটিপতি প্রার্থী বিএনপিতে, আবার ঋণ খেলাপি তালিকারও শীর্ষে দলটির প্রার্থীরা। ঋণগ্রস্ত দ্বৈত নাগরিকদের নির্বাচন করার সুযোগ দেওয়া উচিত হয়নি দাবি করে সংস্থাটি বলছে, ব্যবসাবৃত্তি রাজনীতির কাছে নির্বাচন কমিশন জিম্মি। এবার নির্বাচনে 51টি রাজনৈতিক দলের 1981 জন প্রার্থী অংশ নিয়েছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি 288 বিএনপির, স্বতন্ত্র 249 জন, জামায়াতে ইসলামী 222 আর এনসিপি 32 জন। ইসলামী রাজনৈতিক দলগুলোর প্রার্থিতা বেড়েছে উল্লেখযোগ্য হারে, যা অতীতের 5টি নির্বাচনের মধ্যে এবারই সর্বোচ্চ।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলায় র্যাবের এক সদস্যকে হামলার ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা হয়েছে। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতারের কথা নিশ্চিত করেছে পুলিশ। ঘটনার ৪ দিন পর গতরাতে র্যাবের সদস্য কাজী আব্দুর রহমান বাদী হয়ে সীতাকুণ্ড থানায় হত্যা মামলা দায়ের করেন। গত ১৯ জানুয়ারি সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযান চালায় র্যাব। এ সময় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় র্যাব সদস্য মোতালেব নিহত ও ৪ জন আহত হন। খেলার খবর, ক্রিকেট। নিরাপত্তার কারণ দেখিয়ে টি-20 বিশ্বকাপে ভারতে না খেলার সিদ্ধান্তের পরিবর্তনের সুযোগ নেই। বিসিবি কর্তা ব্যক্তি জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। কিসের থেকে কনভিন্সড হব? আমাদেরকে এই বিষয়ে কনভিন্স করার জন্য আইসিসি কোনো চেষ্টা করে নাই। আইসিসি আসল যে ইনসিডেন্ট সেটাকে বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি প্রসিডিউর সেগুলো নিয়ে আলোচনা করেছে। যেখান থেকে গ্রিভান্সটা, সেই ঘটনা নিয়ে আইসিসি কোনো স্ট্যান্ড নেয় নাই ঠিক মতো। এমনকি ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের কনভিন্স করানোর চেষ্টা করা যে যেই ঘটনাটা ঘটেছে মুস্তাফিজের ক্ষেত্রে এটা একটা আইসোলেটেড ঘটনা, বা আমরা এটার জন্য সরি, আমরা এই ব্যবস্থা নিচ্ছি, তোমাদের দর্শক, তোমাদের সাংবাদিক, তোমাদের খেলোয়াড়দের জন্য কোনো রকম যোগাযোগের চেষ্টা করে নাই, কোনো রকম কনভিন্স করার চেষ্টা করে নাই। ফলে আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই। সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে চট্টগ্রামে এরা পরিদর্শন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মতবিনিময় করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, বিভিন্ন জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন সেনাপ্রধান। এ সময় জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ও স্টাফদের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে। ইন্টার্ন ডাক্তাররা অভিযোগ, ২০ জানুয়ারি রাতে সার্জিক্যাল অপারেশন থিয়েটারে কর্মরত চিকিৎসক ও স্টাফদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত ও দায়ীদের গ্রেপ্তার না করা পর্যন্ত কর্মবিরতি পালন করছে চিকিৎসকরা। নাটোরের সিংড়ায় জিয়া পরিষদ সদস্য রেজাউল করিমকে গলা কেটে হত্যার ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। গতরাতে কুমারপাড়া এলাকার নিজ বাড়ির কাছে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত রেজাউল করিম উপজেলার বিলহালতি ত্রিমোহনী কলেজের সহকারী অধ্যাপক এবং উপজেলা জিয়া পরিষদের সদস্য ছিলেন। পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ঘটেছে। পুড়ে গেছে ওষুধ, আসবাবপত্র সহ বিভিন্ন মালামাল। ফায়ার সার্ভিস জানায় ভোররাতে দ্বিতীয় তলার স্টোর রুমে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। স্বৈরাচারী কায়দায় ভোট ডাকাতির পায়তারা করছে একটি মহল, তারেক রহমান। সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু। নিরাপদ দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত আমির। নির্বাচনকে আধিপত্যবাদ বিরোধী যাত্রা বলছে এনসিপি। এবারে নির্বাচনে মোট প্রার্থীর 25% ঋণগ্রস্ত, সুযোগ দেওয়া উচিত হয়নি টিআইবি। সীতাকুণ্ডের র্যাব কর্মকর্তা নিহতের ঘটনায় 29 জনের নাম উল্লেখ সহ 200 জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার 3। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।